বাংলায় বিজেপির ফলাফল নিয়ে অনেকেই বেশ হতাশ হয়ে পড়েছেন, বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকরা। আসলে তাদের দোষ নেই। অনেকেই ভাবছিলেন যেভাবে এক্সিট পোল দেখানো হয়েছে বা বিভিন্নভাবে মানুষের সঙ্গে কথা বলে হাওয়া বোঝা যাচ্ছিল, সেখান থেকে বাংলা থেকে বিজেপি ২০টার কম পাবে এমনটা বোধহয় কেউ ভাবতে পারেননি। কোনো অত্যুৎসাহী বিজেপি সমর্থক আরেক ধাপ এগিয়ে ৩০+ ভেবে রেখেছিলেন। সেটাতেও তাদের দোষ দেখি না, কেননা তাদের জাতীয় নেতা অমিত শাহ তো সেই স্বপ্নই দেখিয়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন ৪২-এ ৪২ চাই। সুতরাং যেখানে ডিমান্ডটা এতখানি, সেখানে ২০-র নিচে হবে এটা কেউই ভাবতে পারেননি। তবে যারা হতাশ হচ্ছেন, আমি বলবো যে এই ফলটা হওয়াতে আসলে কিন্তু সাপে বর হলো। হ্যাঁ, সত্যিই বিজেপি যেটা এক্সপেকটেশন ছিল সেই জায়গা থেকে অনেকটা পিছনে আছে। ফলে আগামী ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন, সেটা নিয়ে সত্যিই আর আশা করার মতো জায়গায় অনেকেই নেই। কিন্তু আমি বলবো যে এবারে যেটা হলো সেটা সত্যিই ভালো হলো। এবার পজিটিভটা হবে। কেন বলছি এই কথাটা? আসলে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বাংলার রাজনীতিটাকে ঠেকে ঠেকে দেখে দেখে শিখছেন। তাদেরও দোষ নেই। যদিও একজন বাঙালির হাত ধরে জনসংঘ বা তার পরবর্তীকালে সেটার এক্সটেনশনে বিজেপি তৈরি হয়েছে, কিন্তু বাংলায় সেইভাবে বিজেপির জনভিত্তি কোনোদিনই ছিল না। এই জনভিত্তিটা আস্তে আস্তে হওয়া শুরু হয়েছে ওই ২০১৬-র পর থেকে। ২০১৭-১৮ থেকে বিজেপিও যে এই বাংলায় কিছু করতে পারে সেই জায়গাটা আস্তে আস্তে তৈরি হয়েছে। এবং সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে বাঙালি কী, বাঙালির রাজনীতি কী, বাঙালির রাজনীতি যে অন্যান্য ভারতীয় স্টেটের রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা, সেই বার্তাটা একটা একটা করে ধাক্কা খাচ্ছেন, আর নরেন্দ্র মোদী অমিত শাহ সেটা শিখছেন। এবং সেই শেখাটা আমি বলবো এবার কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসেছে। আর তাই এখন টাইম ফর অ্যাকশন। যতই ২৯ আসন তৃণমূল কংগ্রেস পান না কেন, সেদিনের বিকেলে যে সাংবাদিক বৈঠক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ কথা বললেন, সাংবাদিকদের সঙ্গে ধন্যবাদ জানালেন, কিন্তু তার পাশে বসে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চুপ করে থাকলেন। দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, দুজনের মুখ দেখুন। ২৯টা আসনে জয়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ৭,১০,৯৩০ ভোটে জিতেছেন। যে উচ্ছ্বাসে ফেটে পড়ার কথা ছিল, সেই উচ্ছ্বাসটা কি ছিল? নাকি সেটা শান্ত সংযত ভাব? আমার তো মনে হচ্ছে অন্য টেনশন কাজ করছিল। মুখের ছবি দেখে, মুখের যে আ আবছায়া রয়েছে সেটা দেখে কিন্তু আমার একবারও মনে হয়নি ২৯টা আসনে জয়, বা তার থেকেও বড় কথা নিজের এত বড় জয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। এবং তারপর দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটাছুটি তীব্রভাবে একের পর এক বৈঠক করছেন, চেষ্টা করছেন ইন্ডি জোট যদি কোনো রকমে ক্ষমতায় চলে আসে। এই মরিয়া প্রয়াস একজন রাজনীতিবিদ হিসেবে স্বাভাবিক, কিন্তু সেটা সত্যিই কি দেশ বাঁচাতে, বিজেপিকে আটকাতে এই ধরনের কোনো ব্যাপার রয়েছে? নাকি নাকি তিনি বুঝছেন আসন্ন বিপদের কেন্দ্রবিন্দু তিনি? আর সত্যি সত্যি এবার বাংলায় আর দেরি না করে দিল্লি বা ঝাড়খণ্ড মডেল একদম কমপ্লিটভাবে ইমপ্লিমেন্ট করতে চলেছেন মোদি শাহ। কেন বলছি, কোন ব্যাপারে বলছি, কোন দিকে এগোবে বঙ্গ রাজনীতি, তার পুরো বিস্তারিত ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। দেখুন, বাংলায় যে রাজনীতি হচ্ছে, একটু একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন ঝাড়খণ্ড দিল্লির মডেলের কথা বলছি এবং কেন সত্যিই তা এখন ইমপ্লিমেন্টেড হবে। বাংলায় বিজেপি যখন বুঝলো যে বামফ্রন্ট কংগ্রেস ব্যর্থ, সেখানে আস্তে 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 এ, বিজেপি হাওয়া তুলতে পারে, সেখানে এসে বাংলায় প্রথম যাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক করে পাঠানো হয়েছিল, তিনি এসে হাওয়া তুলেছিলেন। ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, ভাগ মদন ভাগ। সেই মুকুল রায়কেই পরবর্তীকালে কৈলাস বিজয়বর্গীয় বিজেপিতে নিয়ে এলেন। এবং সেই মুকুল রায়ের হাত ধরেই কিন্তু পঞ্চায়েত নির্বাচন ২০১৮-র কথা বলছি, এবং ২০১৯-এর লোকসভা নির্বাচন তুমুল সাফল্য পেল বিজেপি। অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব একটা জিনিস ফিল করলো, যে এই যে আমরা যাদেরকে বলছি ভাগ, বা যাদেরকে বলছি যে এরা হয়তো দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকেই যখন দলে নিয়ে আসছি, তখন কিন্তু তার খুব একটা এফেক্ট পড়ছে না। যদি এফেক্ট পড়তো তাহলে মুকুল রায় আসার পর সেই সেই বেনিফিটটা বিজেপি পেত না। এবং সেই জায়গা থেকে তারা ২০২১-এ উদার করে দরজাটা খুলে দিলেন। কিন্তু সেই খোলা দরজা দিয়ে বেনজল ঢুকে গেল। সেই জায়গায় তারা বুঝতে পারলেন যে ২০২১-এর নির্বাচনের পরিপ্রেক্ষিতে যে দরজা খুলতে হবে, কিন্তু বেছে বেছে খুলতে হবে। যাদের সেই সাংগঠনিক দক্ষতা রয়েছে, যাদের সেই নেতৃত্ব দেওয়ার জায়গা রয়েছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগটা উঠলেও সেইভাবে প্রমাণিত জিনিস সামনে আসেনি, তাদেরকে দিয়েই একমাত্র হবে। তাই তারা ২০২৪-এ আবার দরজাটা খুললেন, কিন্তু বাছাই করা দরজাটা খুললেন। তাপস রায়ের মতো নেতারা দলে এলেন, সবার জন্য নয়।
নরেন্দ্র মোদীর হাওয়া যেরকম ছিল পশ্চিমবঙ্গে, ১০টা লোককে জিজ্ঞেস করলে ৮টা লোকই বলছে হ্যাঁ বিজেপি এবারে কিন্তু ভালো করবে। যারা কোর তৃণমূল সমর্থক তারাও কিন্তু খুব কনফিডেন্ট ছিলেন না যে এবারের লড়াইটা তারা ঠিকভাবে জিততে পারবেন। সুতরাং সেই জায়গা থেকে অনেকেই নাকি দরজা খুলে বসেছিল টুক করে দিকে আসবে বলে, কিন্তু বিজেপি সেই জায়গাটায় বেছে বেছে নিয়েছে। অর্থাৎ ওই যে বললাম যে একটা করে ঠেক্কর খাচ্ছে, এইটা হলে এইটা হবে, এইটা এতটা হলে হবে না, এটাকে ফানেলিং করতে হবে, এইটা আস্তে আস্তে শিখছে। এবং সেই শেখার আরেকটা প্রক্রিয়া ছিল, আপনাদের মনে থাকবে যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ যখন এসেছিলেন ২০২১-এর নির্বাচনী প্রচারে, তখন তারা একটা কথা বলেছিলেন, দিদি ও দিদি বাস। বাঙালি যে ভোটটা ছিল না, হঠাৎ করে যেন বিজেপির থেকে মুখ ফেরাতে শুরু করলো। মহিলা মহলের প্রচণ্ড সেটাতে আঁতে ঘা লাগলো এবং মহিলা ভোট পুরোপুরি তৃণমূলের দিকে চলে গেল। অর্থাৎ এই যে একটা ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ, সেইখানে কোনো কিছু স্টেপ নেওয়া সেটা বুমেরাং হয়ে যেতে পারে, এইটা কিন্তু হাড়ে হাড়ে টের পেলেন। অন্যদিকে যখন তৃণমূল নেত্রী স্টেজে উঠে ব স পিপ মিপ বিপ বিপ শব্দগুলো বলে যান, তখন কিন্তু বাঙালির টনক নড়ে না। টনক নড়ে একমাত্র বিজেপি। এটা কেন এটা অবদ্ধ কিন্তু হচ্ছে, যখন এটাকে রাজনীতি করতে গেলে মেনে নিতে হবে। এবং এই জায়গাটা থেকে শিক্ষা নিয়ে এবারের ২০২৪ যে নির্বাচন, সেখানে কিন্তু সেইভাবে ব্যক্তিগত আক্রমণে কোনো বিজেপি নেতা কোনো তৃণমূল নেতা নেত্রীর দিকে যাননি। বুয়া ভাতিজা এই শব্দ যেখানে কান পচিয়ে দিয়েছিল ২০২১-এ, এখানে কিন্তু সেই রকম কিছু হয়নি। উল্টে সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করে দিয়েছিল যে আপনারা তো এসে আকারে ইঙ্গিতে প্রচণ্ড দুর্নীতি হয়েছে বলছেন, এবং সেই দুর্নীতির যারা মাথা রয়েছে তারা তো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কেন তাদের এগেনস্টে স্টেপটা নিচ্ছেন না? আসলে সন্তর্পণে ওই জায়গাটাই বোধহয় এড়িয়ে যাওয়া হয়েছিল, যে দিদি ও দিদি বলেছিলাম তাতেই এতখানি বুমেরাং হয়েছিল। এবার যদি কোনো একটা কঠোর স্টেপ নিয়ে নিই, তাহলে সেটা রাজনৈতিকভাবে আমাদের দিকেই আবার ধেয়ে আসবে না তো, এখানে ভরাডুবি হবে না তো, সেই জন্য হয়তো হিচকিচানি ছিল। কিন্তু একটা জিনিস মাথায় রেখে দেখুন, যেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে ঝাড়খণ্ড এবং দিল্লিতে, দু জায়গারই কিন্তু মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছেন, যদিও তিনি গ্রেপ্তার হওয়ার আগে রেজিগনেশন দেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হন। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল, তিনি কিন্তু এখনও মুখ্যমন্ত্রী হিসেবে রেজিগনেশন দেননি, এবং সেই জায়গা থেকে দিল্লিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন নরেন্দ্র মোদী একটা স্বপ্ন কিন্তু দেশবাসীকে দেখাচ্ছেন যে দুর্নীতি মুক্ত ভারত, এখানে দুর্নীতি আমি হতে দেব না, এবং যারা দুর্নীতিবাজ তাদেরকে জেলের পিছনে যেতেই হবে। এখন যাদের বিরুদ্ধে তিনি এই কথাটা বলছেন, তারা অবভিয়াসলি প্রশ্নটা তুলছেন যে এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। বিজেপি তাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে গিয়ে না পেরে এইভাবে ইডি সিবিআই দিয়ে তাদেরকে গ্রেপ্তার করাচ্ছে। তারা একটা বারের জন্যও উত্তর দিতে পারছেন না তাদের সম্পত্তির এত বৃহৎ বৃদ্ধি হলো কী করে, এবং তারা জেলে যাওয়ার পর তারা কেন প্রমাণ করতে পারছেন না যে তাদেরকে জোর করে রাজনৈতিক প্রতিহিংসা করে জেলে ঢোকানো হয়েছে, তাদেরকে জামিন কেন দিচ্ছে না আদালত। এই জায়গাটা কিন্তু তারা ক্লিয়ার নয়। এবার সাধারণ মানুষ দেখুন, দিল্লিতে 7খানা আসন আছে, সেখানে যে বিধানসভা নির্বাচন হয়েছে প্রায় সমস্ত আসন, 3টে না 4টা আসন বাদ দিয়ে সমস্ত বিধানসভার আসনে কিন্তু আম আদমি পার্টি জিতেছে। তাদের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির লোকসভা নির্বাচনের ফলাফল কি? 7-এ 7, 7টাই নরেন্দ্র মোদীর দলকে জিতিয়েছে দিল্লিবাসী। ঝাড়খণ্ডের দিকে তাকান, তাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে। তিনিও অনেক কথা বলেছিলেন। তাহলে ঝাড়খণ্ডের মানুষ যদি এটা রাজনৈতিক প্রতিহিংসা বলতো, ঝাড়খণ্ডে তো হেমন্ত সোরেনের দলেরই সরকার চলছে, তাহলে এই বিজেপিকে কি একটা ভোটও দিত? 8টা আসন সেখান থেকে বার করে নিয়ে এসেছে। অর্থাৎ মানুষ যখন বিশ্বাস করছে যে আপনি দুর্নীতির অভিযোগ তুলছেন এবং স্পেসিফিক কারণে একদম রিজন দিয়ে সেই সব দুর্নীতিবাজগুলোকে আপনি গ্রেপ্তার করছেন, তখনই কিন্তু মানুষ আপনার সঙ্গে আছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানুষ দেখেছে অনেক কিছু ঘটনা, খাটের তলায় টাকা দেখেছে, টাকার পাহাড় দেখেছে, কচি বান্ধবী দেখেছে, অনেক গুরুত্বপূর্ণ নেতামন্ত্রীর গ্রেপ্তার দেখেছে। কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে যে 25 রেখে 75 যেখানে যায় আসল মাথা যারা, তাদেরকে একটুও টাচ করা হয়নি। এর মাঝখানে সেটিং তত্ত্ব নিয়ে বাজারে হাজির হয়েছে সিপিএম কংগ্রেস, এবং সেই সেটিং তত্ত্ব কিন্তু বিজেপি বারবার ভুল করেছে, সেই জায়গায় সেটাকে উস্কে দিয়েছে। যেমন ধরুন ডায়মন্ড হারবার, বারবার তাদের আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা নিয়ে এত দেরি হলো কেন? একটা কোনো জমকালো প্রার্থী দেওয়া গেল না কেন? সেই যদি স্থানীয় একজন নেতাকেই প্রার্থী করা হবে, তাকে এতদিন বাদে কেন প্রার্থী করা হলো? নরেন্দ্র মোদী ঘুরে ঘুরে সারা পশ্চিমবঙ্গে সভা করলেন, কই ডায়মন্ড হারবারে তো গেলেন না। ফলে এই যে কথাগুলো বলার সুযোগ বামেরা পেয়ে যাচ্ছে, কংগ্রেস পেয়ে যাচ্ছে, মানুষও কোথাও গিয়ে বিশ্বাস করতে শুরু করছে, কেননা তারা চোখের সামনে তো সেই জিনিসটা দেখতে পাচ্ছে না।
যখন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হলো, তখন মানুষ কি বলেছে? এরা তো সব চুনোপুটি, আসল লোকটা কোথায়? আসল লোকটার বিরুদ্ধে তোমরা আঙুল তুলছো, তাকে কেন গ্রেপ্তার করছো না? যদি তাকে গ্রেপ্তার না করো, যখনই গ্রেপ্তার হবে হবে একটা এরকম হাওয়া উঠে যাচ্ছে, তীব্র জায়গা হচ্ছে, তখনই আমরা দেখছি দিল্লিতে গিয়ে একটা বৈঠক হচ্ছে, কখনো আম পাঠানো হচ্ছে, কখনো ধুতি পাঞ্জাবি পাঠানো হচ্ছে, কখনো সন্দেশ পাঠানো হচ্ছে, কখনো শাল পাঠানো হচ্ছে, আর তারপর সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে মানুষ তো এটাই বিশ্বাস করবে যে সেটিং হয়েছে, এবং সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে। কোথাও গিয়ে একটা তো বিশ্বাস অবিশ্বাসে সেই টালমাটাল জায়গাটা হয়েছে, ফলে যে হাওয়াটা ছিল সেই হাওয়াটা তো কমপ্লিটলি আসেনি। পশ্চিমবঙ্গের 20টা আসন এবার 1 লক্ষ ভোটের নিচে ফলাফল হয়েছে। এই জায়গাটায় যদি পেনিট্রেট করতেন বিজেপি, পেনিট্রেট করতেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, দুর্নীতির অভিযোগ, করা অ্যাকশন নাও, কোনো কিছু শুনবো না, প্রমাণ করো, জেলে পড়ো, এই যে জায়গাটা তিনি বলছেন, মুখে বললে হবে না, মুখে না মারিতাম জগৎ, বাঙালি আর বিশ্বাস করছে না, করতে পারছে না। এই 20টা আসনের ফলাফল অন্যরকম হতো। যদি 20টা আসনের ফলাফল অন্যরকম হতো, 12টা আজকে 22-এ পৌঁছে যেত বিজেপির, আর তৃণমূল যদি 29টা 19-এ নেমে আসতো, ঠকঠকানি ধরতো তো রাজ্য রাজনীতিতে। কিন্তু সেটা হয়নি। কিন্তু এত কিছুর পরেও যেটা কনফিডেন্সটা দিচ্ছে সেটা হচ্ছে দিল্লি, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এবং সেই জায়গা থেকে দুর্নীতির অভিযোগ তুললে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে হবে, অর এলস মানুষ এটাকে সেটিং ভাববে, অর এলস এটা বুঝবে যে হাওয়া গরম করার কথা। সত্যিই তো রাজনৈতিক প্রতিহিংসা করার জন্যই তো আপনি বলছেন। যদি আপনার হাতে প্রমাণ থাকতো, বাইরে কেন ঘুরবে? আইন তো সবার জন্য সমান, এই কথাটা আপনারা বলেন। এই যে তত্ত্বগুলো, এইগুলোই কিন্তু বুমেরাং হয়েছে এবারে নির্বাচনে। সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর, অনেকেই বলছেন, অনেকে বলছেন লক্ষ্মীর ভাণ্ডার ফ্যাক্টর, আমি মানি, কিন্তু এগুলো এক্সটেন্সিভ ফ্যাক্টর। মেন ফ্যাক্টর হচ্ছে দুর্নীতিবাজের বিরুদ্ধে আপনি লড়াইয়ের কথা বলছেন, অথচ যাকে দুর্নীতিবাজ বলে আপনি দাগিয়ে দিচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন, তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ইদার এটা আপনার সেটিংয়ের জন্য সে বেঁচে ঘুরছে, আর আপনার ক্যাপাবিলিটি নেই, তার বিরুদ্ধে সত্যিই দুর্নীতির প্রমাণ আপনি জোগাড় করতে পারেননি, হাওয়ায় কথা ভাসাচ্ছেন, মানুষ বিশ্বাস করতে পারছে না। আর তাই এবার থার্ড টার্মে এসে এটাই বোধহয় প্রথম কাজ হবে। দুর্নীতির বিরুদ্ধে এতদিন ট্রেলার দেখিয়েছি, এবং এবার যেটা করব সেটা হচ্ছে ফুল মুভি, আরও অনেক অ্যাকশানে ভর্তি। এটাকে কথার কথা বলে রাখলে হবে না, এটাকে অ্যাকশানে কনভার্ট করতে হবে, এবং সেটা করলেই দিল্লি ঝাড়খণ্ড মডেল হবে, না হলে আবারও ভালো খেলিয়া পরাজিতের তকমা নিয়ে বাংলা থেকে যেতে হবে। আর সেই কথাটাই কি তৃণমূল শিবিরও খুব ভালো করে বুঝছে, যে কারণে 29 আসনে জেতার পরেও, বিশাল বিশাল ব্যবধানে জেতার পরও সেই উচ্ছ্বাসের ছবি, সেই উল্লাসের ছবি সেইভাবে দেখা যাচ্ছে না। সরকার গড়ার থেকেও যে করে হোক সরকারে একবার ঢোকার যে মরিয়া চেষ্টা, আপ্রাণ ছোটাছুটি, এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে মিটিং, এই চেষ্টাটা কোথাও কি ভেতরে গিয়ে তারাও বুঝতে পারছেন এবার কড়া ডোজের অ্যাকশন আসবে। যে অপমানটা বাংলা থেকে গেছে, যেভাবে বারে বারে তাদেরকে বুলিং করা হচ্ছে, সেটার বিরুদ্ধে আলটিমেট অ্যাকশনটা এবার হবে। কেননা বাংলা নিয়ে নতুন করে হারাবার আর কিছু নেই। যদি এইভাবেই চলে জিনিসটা, ওই 10টা-12টা লোকসভায় আসন হবে, বিধানসভায় গিয়ে 50-60-70টা আসন হবে, এবং সেটাও হচ্ছে বিরোধীকে এখনও মানুষ প্রধান বিরোধী দল ভাবছে বলে। যদি তারা একবার বুঝতে পারে যে এই বিরোধী দল তৃণমূলকে হটাতে পারবে না, তাহলে হয়তো এই ভোটটাও দেবে না। এখান থেকে আসন কমার সম্ভাবনাই আছে। বাড়ার জায়গাটা কোথায়? বাড়ার জায়গা একটাই, সেটা হচ্ছে এবার চরম অ্যাকশনের পথে হাঁটতে হবে, অর এলস এইভাবেই কিন্তু বাংলা থেকে রিজেক্ট হবে। আর রাজনীতির ময়দানে নেমে কেউ নিজেকে রিজেক্ট করতে চায় না, সে জিততেই চায়। আর তাই বাংলায় এবার দিল্লি ঝাড়খণ্ড মডেল হওয়াটা শুধুমাত্র কি সময়ের অপেক্ষা? এই জল্পনা কিন্তু ভাসতে শুরু করেছে, কারণ নরেন্দ্র মোদী অমিত শাহের চোয়ালটা শক্ত হচ্ছে, ভাসতে শুরু করেছে। 29 আসন জেতার পরও তৃণমূল কংগ্রেস সেই উচ্ছ্বাস দেখাতে পারছে না। আপনাদের কি মনে হয় সত্যি এবার যে রাজনৈতিক স্থিতাবস্থা এসেছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেই জায়গা থেকে বাংলাতে দিল্লি বা ঝাড়খণ্ডের মতো অ্যাকশন মোদী শাহ দেখাতে পারবেন? আর যদি দেখাতে না পারেন, এই বাংলায় বিজেপির ঝান্ডা ধরার লোকটাও থাকবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।